আমাদের সঙ্গে আজকে আমাদের এই চ্যানেলে উপস্থিত হয়েছেন আমাদের সকলেরই শ্রদ্ধেয় চন্দন মুন্সি স্যার। আমাদের এই চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। থ্যাংক ইউ জুলফিকার, আমার এরকম একটা প্রোগ্রামে প্ল্যাটফর্মে আমাকে হোস্ট করার জন্য। আমি তোমাদের অনেক ভিডিও দেখেছি এর আগে। এরকম একটা উদ্যোগ আমার পরিচিত কেউ করছে দেখে, আমার অনুযোগ কেউ করছে দেখে আমার খুব ভালো লাগে। নতুন কিছু একটা করছো, খুবই ভালো জিনিস এটা। অনেক কিছু ইনফরমেশন শেয়ার করতে পারছে অনেকেই ওখানে। আজকে মূলত স্যার আপনার সঙ্গে আমরা এই আলোচনাটা শুরু করব, মানে আমি যেটা ঠিক করেছি আপনার এই কারণে আপনার সঙ্গে আমার এই টপিকটা আমি বেছেছি যে আমাদের এই বর্তমান প্রজন্মের কাছে কোনটা বেশি দরকার, সেই টপিকটার উপরে আলোচনা করব, যে দক্ষতা আর না ডিগ্রি। সেটা তো নিয়ে অবশ্যই আলোচনা করব, কিন্তু সেটা আলোচনা করার আগে শুরুতে আমি আপনার কাছে একটা অন্য ধরনের প্রশ্ন জানতে চাইছি। আমি আপনার একটু প্রোফাইলটা আপনার না বলে ঘেটেছি, যেখানে ঘেটে আমি দেখতে পাচ্ছিলাম আপনার প্রোফাইলে আমি দেখেছি আপনি পালো আল্টো বলে, তারপরে ভিএম ওয়্যার, মাইক্রোসফট, এরকম কিছু বিশ্ববিখ্যাত সংস্থার স্টাম আপনার আছে। এটার পরে আপনি যখন শুরু করলেন প্রভিশন টেকনোলজিস নামে একটি প্রতিষ্ঠান, যার ফাউন্ডার এবং সিটিও আপনি, তো আপনার এখানেই থেমে যেতে ইচ্ছা করলো, না এখনো আপনার অনেক কিছু জানার ইচ্ছা আছে বলে মনে হয়? না, ওই যে সার্টিফিকেটগুলোর কথা তুমি বলছো, এগুলো আমি যখন চাকরি করছিলাম তখন আমার পেশার সূত্রেই আমাকে ওগুলো করতে হয়েছিল। কোম্পানি তখন কোম্পানির ডিমান্ডেই আমাকে ওগুলো করতে হয়েছিল। কোম্পানি বড় হচ্ছে, নতুন টেকনোলজি আসছে, নতুন চ্যালেঞ্জেস, তো তার জন্য আমাকে শিখতে হয়েছে। আর আমাদের ইন্ডাস্ট্রিটা এমনই যেখানে আহ, মানে অন্য বেশ কিছু পেশা আছে যেখানে একটা সার্টেন জায়গার পর হয়তো ততটা আর গ্রো করার জায়গা থাকে না, কিন্তু আমাদের আইটি ইন্ডাস্ট্রি অনবরত পাল্টাচ্ছে। রোজই কিছু না কিছু চেঞ্জ হতে থাকে, ফলে এখানে আত্মতুষ্টির জায়গা একদমই নেই। এবং আমার এই 25 বছর এই জগতে থাকার পরেও মনে হয় যে আমরা কিছুই সেরকম করতে পারিনি, শিখতে পারিনি। এখনো জানার অনেক বিষয় রয়ে গেছে। তো যখন আমি কোম্পানিটা শুরু করেছিলাম, আহ, সেই সময় যে ভিশন নিয়ে শুরু করেছিলাম বা যেটা করব বলে মনে হয়েছিল, আর আজকে যেটা করছি তার মধ্যে বেশ কিছুটা পার্থক্য আছে। কিন্তু আমাদের জন্য মনে হয় যে আরো জানতে সীমাহীন ব্যাপার। আমাদের বেশ কিছু নতুন নতুন কাস্টমার অনবোর্ড হয়েছে রিসেন্টলি। দুটো মাল্টিন্যাশনাল কাস্টমার্স অনবোর্ড হয়েছে। তাদের একটি কোম্পানির হেড অফিস ইউএসএ, এবং তাদের ইন্ডিয়াতে 4টে ব্রাঞ্চ অফিস, ইউরোপে ফিনল্যান্ডে এবং ইউকেতে অফিস আছে, অস্ট্রেলিয়াতে আছে, ফিলিপিন্সে আছে। তো এটা খুব চ্যালেঞ্জিং একটা কাজ, এবং এটা করতে গিয়েও আমাকে আম, দেখছি মনে হচ্ছে যে আমাদের অনেক কিছু শেখা বাকি। কারণ একটা মাল্টিন্যাশনাল কোম্পানি যখন তারা তারা কাজ করে, তাদের পেপার ওয়ার্ক, তাদের কাজের ধরন, টেকনোলজির বাইরে গিয়েও এমন কিছু জিনিস আছে যেটা শেখার শেষ নেই। হ্যাঁ, কিন্তু শেখার শেষ নেই। এবার এখানে একটা জিনিস, আপনি যে শিখতে শুরু করেছিলেন বা এখনো শিখছেন, এটা মূলত কি ওই ডিগ্রি অর্জনের জন্য, না আপনি না, অ্যাকচুয়ালি এটাকে ইমপ্লিমেন্ট করার জন্য আম, শিখছেন? আমার এখন যে শেখাটা দরকার সেটা, এবং আমার সঙ্গে যারা যারা কাজ করে সবারই এই শেখাটা দরকার, নিজেকে এই ফিল্ডের মধ্যে ভ্যালিডিটি বজায় রাখার জন্য, নিজেকে এই ক্ষেত্রে নিজেকে আরো বেশি প্রয়োগ করার জন্য। কারণ যতটুকু যা ডিগ্রি নেওয়ার, যদি ফর্মাল পড়াশোনা বলো না, তাহলে একটা 10th এবং তারপর একটা হায়ার সেকেন্ডারি 12, এরপর একটা টেকনিক্যাল ডিগ্রি, তারপর একটা যে কোনো রকম একটা মাস্টার ডিগ্রি। তো এটাই হচ্ছে একটা ফর্মাল পড়াশোনার শেষ। এবার বাকিটা যা করা হচ্ছে এখানে, সার্টিফিকেশন ততটা জরুরি নয়, যতটা জরুরি হচ্ছে এই ফিল্ডে নিজেকে আমি যে এটার জন্য যোগ্য, আমি যেটার জন্য ক্যাপেবল, এটা বজায় রাখার জন্য আমাকে করতে হচ্ছে। আদারওয়াইজ আমরা এই ইন্ডাস্ট্রি থেকে ছিটকে যাব। হ্যাঁ, কিন্তু আপনি যেটা বলছেন, একটা ভালো রিজিউম বা সিভি তৈরি করতে গেলে সেখানে তো অ্যাট ফার্স্ট ডিগ্রিটা তো দেখতেই কোম্পানিগুলো। কিছুটা লাগে। আমি যখন ধরো আমি নিজে রিক্রুটার হিসেবে হ্যাঁ, নিজেকে দেখি, আমি নিজের কোম্পানির জন্য যেমন হায়ার করছি,
তেমনই যখন আমি চাকরি করতাম তখনও আমাকে প্রচুর ইন্টারভিউ নিতে হয়েছে। আমার টিম, আমি শুরু করেছিলাম আমার পূর্বতন কোম্পানিতে একদম একা হিসেবে, একদম ওয়ান ম্যান আর্মি ছিলাম আমি। পরে সেই টিমটা বেড়ে অনেক বড় মেম্বার্স হয় সেখানে। তো সেখানে ইন্টারভিউ নিতে গিয়েও আমরা এমন কিছু ক্যান্ডিডেটদেরকে আমরা নিয়েছিলাম ইন্টারভিউ, যাদের প্রথাগত কিন্তু পড়াশোনা নেই। আচ্ছা, মানে যেটা গুগলের মতো কোম্পানিগুলো হ্যাঁ করে হ্যাঁ, মানে থাকে। আমি কিন্তু বরাবরই একটা জিনিসে খুব গুরুত্ব দিয়েছি। এবং আমি যদি আমার কথাও বলি, আমাকে হয়তো অনেকে মনে করে আমি বিশাল বা প্রচুর টেকনোলজির খুব পণ্ডিত মানুষ। আসলে তা নয়, আমি খুবই সাধারণভাবে পড়াশোনা করেছি এবং যতটুকু যা শিখেছি কাজ করতে করতে, এবং অনেকটা সেলফ টট একটা সিচুয়েশন, নিজেকে নিজেকে শিখতে হয়েছে পরিস্থিতির সাপেক্ষে। তো আমি এই জিনিসটা মাথায় রাখি যে ডিগ্রি থাকা মানে যেটা খারাপ নয় বা একটা অ্যান্টি ডিগ্রি মেন্টালিটি তা নয়, কিন্তু ডিগ্রিটাই সব নয়। আমি কাজ করতে এসে এটা বুঝতে পেরেছি। এখানে যার হাতে কলমে অভিজ্ঞতা আছে তার বেশি প্রায়োরিটি। এবং এই কথাটা শুধু আমি বলছি বা গুগল বলছে তা নয়, সারা পৃথিবী এই জিনিসটা মেনে নিয়েছে। আজকে জোহো একটা ইন্ডিয়ান কোম্পানি, যার সিইও হচ্ছে শ্রীধর ভেম্বু। উনি তামিলনাড়ুতে একটা রেভলিউশনের মতো একটা ব্যাপার করে দিয়েছেন। ওখানকার গ্রামের ছেলে মেয়েদের উনি, ওনার একটা একাডেমি আছে যেখানে নিয়ে আসেন, ট্রেনিং করান। এবং ট্রেনিং করিয়ে যাদের যাদের মনে হচ্ছে কোম্পানিতে জোহোতে যাদেরকে নেওয়া যাবে তাদেরকে উনি নেন। তো উনি রিসেন্টলি টুইটারে লিখেছিলেন যে চাকরি করার জন্য জোহোতে কোনো ডিগ্রি লাগে না। তো এটা মানে সবার জন্যই প্রযোজ্য এখন। সেটা আমরা যতটুকু দেখেছি সাউথ ইন্ডিয়াতে এই ব্যাপারটা রয়েছে, কিন্তু হ্যাঁ। বিশেষ করে ইস্ট পার্টে, যেখানে কিন্তু এখনো পর্যন্ত আপনিও এটা দেখেছেন, পেপার খুললে আমরা দেখতে পাচ্ছি এমএ আছে, পিএইচডি হোল্ডার, গ্রুপ ডি একটা চাকরির জন্য তাকে লাইনে দাঁড়াতে হচ্ছে ফর্ম তুলতে। এটাকে আপনি কেমন ভাবে দেখছেন? এটা একটু খুব কন্ট্রোভার্সিয়াল একটা টপিক। এটার দুটো দিক আছে। একটা হচ্ছে যে আহ, চাকরি চাকরির ক্ষেত্র তৈরি করার কাজটা সরকারের। মানে আমরা যতই ব্যাপারটাকে অরাজনৈতিক দিক থেকে দেখার চেষ্টা করি না কেন, শেষ পর্যন্ত বার্টন রাসেল যেমন বলেছিলেন যে অরাজনৈতিক বলে কিছু হয় না, সবটাই রাজনীতি। আমাদের সবকিছুই শেষ পর্যন্ত রাজনীতি দিয়ে কন্ট্রোলড হয়। তো একটা ছেলে, একটা মেয়ে শিক্ষা নেওয়ার পর সে কোথায় কাজ পাবে, তার কাজের ক্ষেত্রটা তৈরি করে দেওয়ার দায়িত্ব সরকারের। সবাই উদ্যোগপতি হবে এরকম তো নয়, সবাই কোম্পানি তৈরি করবে, সবাই কোম্পানির মালিক হবে, সেই কোম্পানিটা চালানোর জন্য লোক চাই। তাহলে সেই ক্ষেত্রটা বানানোর দায়িত্ব কার? প্রাইমারিলি সরকারের। তো একটা একটা পিএইচডি ডিগ্রি হোল্ডার, একটা মাস্টার্স ডিগ্রি করা ছেলে বা মেয়ে যখন একটা তার আহ, আম, যোগ্যতা অনুযায়ী কোনো কাজ পাচ্ছে না, সেটা খুবই মানে শ্রমের অপচয়, শিক্ষার অপচয় বলা চলে। কোনো কাজ ছোট নয়, যেমন এটা সত্যি, তেমনি প্রতিটা কাজের জন্য একটা নির্দিষ্ট যোগ্যতার দরকারও আছে। কিন্তু আপনি এখানে দেখুন, শুধু শ্রমের অপচয় আমরা যেটা দেখছি, আরেকটা পার্ট কি মনে হচ্ছে না, আমাদের যে প্রথাগত কলেজগুলো এখন গড়ে উঠেছে, হুম হুম সে আইটি হোক আর যে মানে পলিটেকনিক হোক, সেই জায়গাগুলোতে আপনি মনে হচ্ছে না যে এরাও সেই একটা 20 বছর প্রিভিয়াসে সেই হুম হুম সিলেবাসটাকে গিলে হুম খাওয়াচ্ছে, হুম হুম হাতে কলমে শিক্ষা নিয়ে একটা বিজনেসের দিকে এগোচ্ছে বলেই, শুধু কর্মক্ষেত্র নয়, যথাযথ হুম উপযোগী কর্মীরও একটা অভাব হুম, আছে বলে যায়। একদমই একদমই। সাপ্লাই আর ডিমান্ডের মধ্যে বরাবরই একটা গ্যাপ ছিলই। হ্যাঁ। আর এখন যে ইঞ্জিনিয়ারিং কলেজগুলো, বিশেষত এই যে ঘটনাগুলো ঘটছে তুমি যেটার কথা বলছো, আমরা যখন কোম্পানিটা একটু বড় হতে শুরু করেছে, আমার কোম্পানির বয়স এই মুহূর্তে 11 বছর। তো গত 4 বছর ধরে আমরা দেখছি আমাদের আস্তে আস্তে যেহেতু কোম্পানির ভিজিবিলিটি বাড়ছে, লোকজনের সঙ্গে চেনার পরিধি, জানার পরিধি বাড়তে শুরু করেছে, তখন বেশ কিছু ইউনিভার্সিটির প্লেসমেন্ট সেল থেকে আমাদের কাছে প্রায় সময় মেল আসে। এবং সেখানে সিভি পাঠানো হয়, ক্যান্ডিডেটদেরকে পাঠানো হয়। তো আমরা ইন্টারভিউ নিতে গিয়ে দেখছি যে তারা যেটা শিখে এসেছে এবং আমরা যেটা চাইছি তার মধ্যে একটা বেশ গ্যাপ রয়ে গেছে। এবং এটা কেন হচ্ছে সেটা বলাটা হয়তো ঠিক হবে না, তবে মনে হয় যে সিলেবাসটা আরেকটু ইন্ডাস্ট্রি ওরিয়েন্টেড। মার্কেট কি চায়, অ্যাকচুয়ালি মার্কেটের জন্য প্রস্তুত না করেই পাঠিয়ে দেওয়া হচ্ছে ছেলে মেয়েদের। এবং যারা শিখে আসছে তাদের তো দোষ নয়, তারা একটা প্ল্যাটফর্মের মধ্যে দিয়ে বের হচ্ছে, যে প্ল্যাটফর্মটা তাদেরকে আহ, বলে দিয়েছে তোমরা রেডি, কিন্তু তারা অ্যাকচুয়ালি ইন্ডাস্ট্রির জন্য রেডি হচ্ছে না। আইআইটি যাদবপুর, শিবপুর ইঞ্জিনিয়ারিং কলেজ সবার জন্য তো নয়।
ওখান থেকে সবাই যেতেও পারছে না, ওদেরকে আমরা ব্যতিক্রম হিসেবেই ধরি। বাকি যে সমস্ত ইঞ্জিনিয়ারিং কলেজগুলো রয়েছে গড়ে পরিস্থিতি অলমোস্ট সেম। তো তার মানে কি টাকার বিনিময়ে ডিগ্রি কেনা একটা এরকম ব্যাপার আছে? কাইন্ড অফ তাই হচ্ছে। নাম না করেই বলা যায় ইঞ্জিনিয়ারিং কলেজগুলো কি করে, বেশ কিছু ইঞ্জিনিয়ারিং কলেজের এরকম একটা নেক্সাস আছে, আঁতাত আছে। ধরো তুমি স্টুডেন্ট, আমি ইঞ্জিনিয়ারিং কলেজ চালাই, আমি আর একটা কোম্পানির সঙ্গে একটা টাই আপ রাখলাম যে আমার এখান থেকে পাস আউট করে যারা বের হবে তাদেরকে আমরা ওখানে পাঠাবো এবং আমরা শোকেস করব যে আমার এখান থেকে বেরিয়ে ছেলেরা চাকরি পেয়ে গেছে। যেখানে চাকরি করছে সেটা হয়তো 6 মাসের জন্য চাকরি করছে, এই 6 মাসের টাকাটা হয়তো কলেজ থেকে পে করা হয়েছে কোম্পানিটাকে, জাস্ট কলেজকে গ্রো করার জন্য। হ্যাঁ। তো এরকমও হচ্ছে, আহ, এরকমও খুঁজলে বেশ কিছু খবর এরকমও পাওয়া যাবে যেখানে ওই স্টুডেন্টের 6 মাসের বেতনটা দেওয়া হয়েছে কোম্পানিকে, এবং কোম্পানি সেই টাকাটা নিয়ে রেখেছে যে এই ছেলেটিকে আমরা 6 মাসের জন্য রাখবো, এবং 6 মাস পর কোনো একটা প্রজেক্টের মধ্যে দিয়ে তাকে নিয়ে গিয়ে হয়তো আলটিমেটলি বলা হবে, যদি মনে হয় যে সত্যি সে কাজের যোগ্য, তাহলে 6টা মাস তাকে ট্রেন করানো হলো এবং তাকে দিয়ে কিছু কাজও করানো হলো, অথচ কোম্পানি সেই টাকাটা পে করলো না, যে পেমেন্টটা তার বকলমে ঢুকলো কলেজগুলো থেকে। তো একটা সময়ের পর বলে 6 মাস পর ওই তারপরে ছেলেগুলো- যদি মনে হয় যে একে দিয়ে কন্টিনিউ করানো যাবে তাহলে কোম্পানির লাভ, আর যদি মনে হচ্ছে যে হচ্ছে না তখন বলে দেওয়া হলো যে প্রজেক্ট নেই, লে অফ, বেঞ্চে বসো, ওয়েট পিরিয়ডে চলে যাও, কুলিং পিরিয়ডে যাও। ওই তো ছেলেগুলোর ফিউচারটা কি তাহলে আপনার কি মনে হচ্ছে? এদের একটা কিছু একটা প্রজেক্ট করলো এটা দেখিয়ে বেশ কিছু জায়গায় এরা অ্যাপ্লাই করে, আমার কাছে প্রচুর এরকম রেফারেন্সেস আসে যেখানে প্রায় সময় ফ্রাস্ট্রেটেড হয়ে ঘুরছে, কিছুই কিছুই করার নেই আসছে। আচ্ছা, আরেকটা জিনিস আপনার কাছে এটা কেমন মনে হয়? দেখুন আমাদের সমাজ যেভাবে আমরা যে স্ট্যাটাসে বড় হতে শুরু করেছি বা হয়েছি, সেখানে মূলত দেখবেন একটা কেরানির চাকরিটা, আমি কোনো মানে জবকে ছোট করছি না, কেরানির চাকরিটাই মনে হয় সরকারি হয়ে গেছে, মানে সেটা তার কাছে একটা বিশাল কিছু। কিন্তু আরেকটা যিনি ধরুন উদ্যোগপতি হতে চাইছে, মানে বিশেষ করে আমাদের বাঙালিদের মধ্যে যে ভীতিটা কাজ করে, উদ্যোগপতি হতে চায় না বা ব্যবসায়ী হতে চাইছে না, এটার একটা কি কোনো খাদ আছে আমাদের, না এটা একটা সামাজিক প্রথা চলতেই না, থাকে? এটা একটা সামাজিক ব্যাধি বলা চলে, কারণ আমাদের কাছে একটা নিশ্চিত জীবন খুবই কাম্য, খুবই আকাঙ্ক্ষিত একটা ব্যাপার, যে জীবনটা নিশ্চিত হবে, তাতে খুব বেশি বড় কিছু না হোক কিন্তু একটা নিশ্চয়তা থাক। এটার জন্য আহ, শুধু সমাজকে দোষ দেওয়াও উচিত নয়, কারণ এই বাঙালি জাতি অনেক রকমের ইতিহাসের সাক্ষী, একদম। ছিন্নমূল হয়েছে অনেকবার, দুর্ভিক্ষের সাক্ষী হয়েছে অনেকবার, ফলে সবসময় একটা অনিশ্চয়তা তাড়া করে বেড়ায়। আমরা আজকে আম, বাঙালি জেনেটিক্যালি, বাঙালির শারীরিক চেহারা পাল্টে গেছে, অ্যাভারেজ বাঙালির কিন্তু একটু ভুঁড়ি আছে। আমরা অন্য অন্য ভারতীয়দের তুলনায় যদি দেখি, এর কারণও কিন্তু দুর্ভিক্ষ, এবং দীর্ঘ সময় ধরে দুর্ভিক্ষ চলেছে এবং মানুষের শরীর অল্প খাদ্য যতটুকু শরীরে পেয়েছে সেটাকে সঞ্চয় করেছে ফ্যাটের মধ্যে দিয়ে, এবং সেই ফ্যাটটা জমতে জমতে ওই ডিএনএটা আমাদের এভাবেই মিউটেশন হতে শুরু করেছে। গড়পড়তা বাঙালির এখন ভুঁড়ি একটা থাকে। একদম। তো এটার কারণ এই নানান রকম সামাজিক অস্থিরতা, যেটা আমরা দেখেছি অন্য কোনো উন্নত জাতি হয়তো ততটা দেখেনি। তো সেই কারণে একটা স্থিরতা চাই চাকরির জন্য, সরকারি চাকরি একমাত্র সেই স্থিরতাটা দিতে পারে, বা এখনো পর্যন্ত পারে, যেখানে চাকরি ছাড়ার পরেও পেনশন আছে, বা একটা নিশ্চয়তা আছে, এবং এটা সবকিছু মিলিয়ে মানুষের মনে হয় যে অল্প মাইনে হোক কিন্তু সরকারি চাকরি হোক। কিন্তু সেটা উদ্যোগপতির ক্ষেত্রেও তো হতে পারে, মানে জেনারেশনের পর জেনারেশন তো সেটা ভোগ করতে পারে। এবার এই যে উদ্যোগপতি হওয়ার প্রথম যে জেনারেশন যারা করে, তারা যে পরিমাণ এফোর্টটা দেয় সেটা একটু সবাই সেই প্রেশারটা নিতে পারে না। অনেকে আহ, যেমন আমরা সাধারণ মানুষ হিসেবে জন্মাই, তার মধ্যে থেকে কেউ কেউ নেতা হয়ে যায়। তো যেমন ইংলিশে বলে না, লিডার্স আর বর্ন, হ্যাঁ, মানে তারা, বাই ওয়ান লিডার। হ্যাঁ, মানে তারা ওইভাবে জন্মায়, লিডার্স আর নট মেড।
তো উদ্যোগপতি যারা হতে চায় তাদের ভিতরে কিছু একটা এক্স ফ্যাক্টর থাকে। ব্যাকআপ একটা দরকার পড়ে। হ্যাঁ, তার একটা অদম্য মানসিকতা বলো, তার পেছনে কিছু একটা এমন একটা ফ্যাক্টর যেটাকে হয়তো আমরা জানি না, কিছু একটা থাকে যে সেই সাহসটা সে নিতে পারে। হ্যাঁ, যা আমার ক্ষেত্রে আমি যখন চাকরি ছেড়ে দিচ্ছি, আমি এক তো আমাদের সমস্ত আহ, বাড়ির সবাই স্কুল টিচার, সবাই একটা নিশ্চয়তার চাকরিতে অভ্যস্ত। আমি সেখান থেকে প্রথম বেরিয়ে একটা কর্পোরেট জবে যাব, একটা বেসরকারি জায়গায় গিয়েছি। সেটার থেকেও আবার যখন ভেঙে বেরিয়ে এসে একটা কোম্পানি খুলবো, সেটা আমার আম, আমার বাড়ির জন্য, বিশেষত আমার বাবার জন্য সেটা খুব সহজ হয়নি। এবং আমি এটা বলতে পারছিলাম না সেই সময় বাবাকে সরাসরি, কারণ আহ, উনি একইভাবে রিয়েক্ট করবেন। বাবা তখন ব্যাঙ্গালোরে ছিলেন, ট্রাভেল করছিলেন। আমি ফোনে বলি যে আমি ইমামি চাকরিটা আমি ছেড়ে দিচ্ছি। এবং ইমামি চাকরিটা সবার কাছে সেই সময় যারাই শুনছিল যে একটা একটা স্টেবল কোম্পানি, এত বড় একটা কোম্পানি, এত ভালো একটা পে প্যাকেজ, নিশ্চয়তার জীবন, ওটাও একটা সরকারি চাকরির মতো প্রায়, আমি কেন যেচে একটা বিপদের মধ্যে ঝাঁপ দিচ্ছি। তো আমার মনে হয়েছিল যে আমি পারবো, বা আমার মনে হয়েছিল আমার কিছু একটা করা দরকার যেটা আমি পারি, করতে পারি। সেই সময় ব্যাকআপ প্ল্যান হিসেবে বলতে গেলে আমার পেছনে আমার স্ত্রী ছিল। আহ, সর্বতোভাবে সাহায্য করেছে সব দিক থেকেই, মেন্টালি, বা একটা কোম্পানি ফরমেশনের জন্য আরো যা যা লিগ্যাল হ্যাজার্ডস লাগে। তো যাদের সেটা পেয়েছে তারা করতে পেরেছে, যারা পায়নি, অনেকেই হয়তো শুরু করেছিল, তারা অনেকেই হারিয়ে গেছে, ঝরে গেছে, এরকমও হতে হয়েছে অনেক। হ্যাঁ, কিন্তু সবাই তো হ্যাঁ, এইভাবে মানে এটা এটা অ্যাকচুয়ালি এটা আমরা সবাই তো পায় না, এটাই প্রমাণ সমস্যা। করার আগে পর্যন্ত তো সবাই এটাকে মেনে নেবেন না। রাইট। এটা একটা জায়গা যেটা তো দাঁড়াচ্ছে। এটাই হচ্ছে সমস্যা। আর ওভারঅল বাঙালিদের যদি বলো, যেটা তুমি বলছিলে একদমই ঠিক কথা, যে আমরা এখানে মানে আমরা একটা ইনসিকিউরিটিতে চাকরিতে ভুগি। চাকরিটাকে বেশি গুরুত্ব দিই। আম, এবং আজকে যদি আমি আমার আমার মেয়ের সঙ্গে পড়তো, ওর ক্লাসমেট, ওরা ক্লাস 5-এ থাকার সময় ওর বাবার জার্মানিতে ট্রান্সফার হয়ে যায়, তো ওরা জার্মানি চলে গেছে। তো ওখানে গিয়ে ওদেরকে ক্লাস 7 থেকে স্ট্রিম আলাদা হয়ে যায়, যেটা আমাদের এখানে 10 থেকে আলাদা হয় না। ওখানে ক্লাস 7 থেকে স্ট্রিম আলাদা হয়, এবং বাচ্চাকে ওখানেই ঠিক করে নিতে হবে যে তারা কোন দিকে যেতে চায়, এবং তার সঙ্গে তাকে একটা হাতের কাজ, যেটা তাকে একটা আহ, অন্য কোনো রকমের জবের জন্য প্রস্তুত করে দেয়। সেটা কার্পেন্ট্রি হতে পারে, সেটা অন্য রকমের মেশন হতে পারে, যে কোনো রকমের একটা কাজ তাকে শিখতেই হবে, ম্যান্ডেটরি, স্কুল থেকে শেখাবে। আমরা আমাদের এখানে ইন্টারভিউ যদি কাউকে বলি হোয়াট ইজ অ্যাবাউট ইউ স্কুলিং, তোমার স্কুলিং কি বলো, আমাদের বলার কিছু নেই, আমি ওই স্কুলে পড়তাম, আমি এই এই পড়েছি। বাট ইংলিশে যদি বলা হয় যে স্কুলিং কি, স্কুলিং মানে হচ্ছে কি শেখানো হয়েছে। সেটা ঘোড়া চালানো হতে পারে, সেটা তরোয়াল চালানো, তীরধনুক চালানো, টেনিস খেলা শেখানো হতে পারে, যেটা ইউরোপে হয়। এবং ওখানে একটা গার্ডেনার কিন্তু অনেক বেশি রোজগার করে, বা গার্ডেনার বলে তার কিন্তু কোনো সামাজিক অসম্মান নেই, যেটা আমাদের দেশে আছে। আমাদের এখানে শ্রমের খুব লেবারের ব্যাপারটাকে আমরা ক্লাসিফাই করে ফেলেছি, হোয়াইট কলার জবটাকে আমরা একটু বেশি গুরুত্ব দিই, প্রাধান্য দিই। এবং ব্লু কলার জব বা একটু রেড কালার হলে যেটা খারাপ মনে করি আমরা, একটু একটু নিচু কাজ এটা। কিন্তু লকডাউন কিন্তু, জুলফিকার, তুমি হ্যাঁ, সবাই আমার সঙ্গে নিশ্চয়ই সহমত হবে, লকডাউন আমাদেরকে দেখিয়ে দিয়েছে, লকডাউন পিরিয়ডে তারাই সার্ভাইভ করতে পেরেছে যারা মোটামুটি ভাবে এই ধরনের আহ, শারীরিক পরিশ্রম করার কোনো কাজের সঙ্গে যুক্ত ছিল, বা সমাজ উপকৃত হয়েছে তাদের থেকেই, যারা সেই সময় ফলওয়ালা, সবজিওয়ালা, যারা ঘরদোর পরিষ্কার করার কাজ করেছে। সেই সময় কিন্তু কোনো হোয়াইট কলার জব ততটা কাজে আসেনি। ফিল্ম স্টার, রাইটার, বা অন্য কোনো পেশার লোক, অ্যাপার্ট ফ্রম দি মেডিসিনস অ্যান্ড এই চিকিৎসা বিদ্যার লোকজন, ডাক্তার, হসপিটাল নার্স, বাকি কিন্তু সমাজকে সেই সময় বাঁচিয়ে দিয়েছিল এই তথাকথিত খারাপ কাজের হ্যাঁ, লোকগুলো। যেটাকে আমাদের সমাজে আর কি বলা হয়। হ্যাঁ, তার মানে সভ্যতার ধারক বাহক ধরতে গেলে এরাই। একদমই তাই, এরা আর কিন্তু তাহলে এই, আমাদেরকে হ্যাঁ, ধরে রেখেছে। এবং এই সভ্যতার ধারক বাহক যে সমস্ত ফ্যামিলিতে যারা বিলং করে, হুম, এনারাও কিন্তু স্বপ্ন দেখে সেই। যে আমার ছেলেটাও একটা চাকরি পাক। কিন্তু এই সমাজ ব্যবস্থা পরিবর্তন যদি আমরা মানে ধরে নিই করতে চাইছি, হুম, হুম। তো কোন জায়গা থেকে আমাদের শুরু করা উচিত? মানে ওই ফ্যামিলিগুলো প্রথমত পরিবর্তন করতে হবে আগে, একদম। মানসিকতার যদি যেটা। পরিবর্তনের শুরুই বলো, পরিবর্তনের শুরু হওয়া উচিত শিক্ষা ব্যবস্থা থেকে, যেটা বাংলাদেশে সম্প্রতি
যিনি নতুন নির্বাচিত প্রধানমন্ত্রী হয়েছেন, তিনি শুরুর দিনেই একটা কথা বলেছিলেন যে বাংলাদেশকে যদি আবার বিশ্বমঞ্চে আবার একটা একটা আগের সম্মান ফিরে পেতে হয়, তাহলে যেটা করতে হবে সেটা হচ্ছে শিক্ষা ব্যবস্থার আপাদমস্তক একটা পরিবর্তন দরকার। আমরা একটা বাচ্চা যদি ইতিহাসে শুধু মুঘল পিরিয়ড বা অন্যান্য ক্ষেত্রের বর্ণনা পড়ে বড় হয়, সে কিন্তু স্কুল পাস করে সে কোনো বিশেষ কোনো স্কিল তৈরি হচ্ছে না তার। একদম একটা গ্র্যাজুয়েট করার পর আমি যখন ফিজিক্স অনার্স করে বেরিয়েছিলাম, আমার কাছে কোনো স্পেশাল কোনো স্কিল ছিল না যেটা কোনো আমি কোম্পানিকে গিয়ে বলতে পারি যে আমাকে একটা কাজ দেওয়া হোক। শুধু পড়ানোটুকু আমি পারতাম, মানে যেটাকে ছাত্র পড়ানো বা একটা পড়ানো, স্কুলে পড়ানো, এইটুকুর বাইরে আমার কোনো স্কিল ডেভেলপই হয়নি। অথচ চিকিৎসক, শিক্ষক, ডাক্তার, ইঞ্জিনিয়ার, এরা ছাড়া সমাজে তো আরো অসংখ্য পথ রয়েছে এবং অনেক কাজের দরকার আছে, যে জায়গাটা হিউজ গ্যাপ আছে। আমাদের মানসিকতা পরিবর্তন করা দরকার, তার সঙ্গে সঙ্গে শিক্ষা ব্যবস্থা পরিবর্তন ভীষণভাবে দরকার। কারণ এখন আমরা একটা গ্র্যাজুয়েশন করে বেরোনোকে আমরা ধরি শিক্ষিত, তাই না? কিন্তু শিক্ষিত, কিন্তু তার সঙ্গে তার স্কিলটা কোথায়? তারা এডুকেটেড কিন্তু তারা স্কিলড নয়। মানে আপনি যেটা বলতে চাইছেন, আমাদের শিক্ষা ব্যবস্থা এখন যেমন ওয়েস্ট বেঙ্গল বোর্ডেই যদি ধরি, হায়ার সেকেন্ডারি লেভেলে নতুন কিছু সাবজেক্ট অ্যাড করে, যেমন প্লাম্বিং। কিন্তু যেটুকু আমি মানে বাই প্রফেশন পড়াতে গিয়ে দেখেছি, প্লাম্বিং ব্যাপারটা থিওরিটিক্যালি ওদের নোটস লেখানো হয়, কিন্তু হাতে কলমে হচ্ছে না। ওই ছেলেটা পাস করলো এবং 100-তে 100 পেয়েছে আমার দেখা, তাকে যখন বলা হচ্ছে প্লাম্বিং এর এই কাজটা আমার বাড়ি নিজের কাজ, বাইরে নয়। এটাই সমস্যা যে আমরা হাতে কলমে দেখাচ্ছি না। হ্যাঁ, আমাদের ওই এখন শিক্ষা ব্যবস্থাটাকে আমাদের এভাবেই আপগ্রেড করা দরকার যে তারা শিখে যেন ইন্ডাস্ট্রির জন্য রেডি হয়ে বেরোতে পারে, যেটা চায়নাতে হয়, যেটা জাপানে ভেরি মাচ হচ্ছে, যে একটা জিনিস করে বেরিয়েছি, একটা ফিনিশড গুড। একটা কারখানা থেকে যখন একটা প্রোডাক্ট বের হচ্ছে, কনজামশনের জন্যই তো বের হয়। একটা সাবান, একটা টুথপেস্ট, একটা কিছু একটা জিনিস, সেটা রেডি টু ইট বা রেডি টু ইউজ। তো ইন্ডাস্ট্রির জন্য রেডি টু ডেলিভার ক্যান্ডিডেট কিন্তু কিছু হাতে গোনা ইনস্টিটিউশন ছাড়া কোথাও থেকেই বেরোচ্ছে না। এটাই সমস্যার সূত্রপাত এবং এদের সংখ্যাটাই বাড়ছে। এর জন্য সমাজে ওভারঅল বেকারত্ব বাড়ছে, ফ্রাস্ট্রেশন বাড়ছে, নানান দিক থেকে আমাদের যে খারাপ প্রভাবগুলো সমাজে শুরু হয়েছে। এটার কারণ হচ্ছে মানুষের হাতে কাজ নেই, যথার্থ কাজ নেই, সময় নষ্ট হচ্ছে, শ্রমের নষ্ট হচ্ছে, শ্রমটা অপচয় হচ্ছে, সময়ের মূল কারণ এগুলো। তারপর দেখুন, শুনতে খারাপ লাগলেও এটাই চরম সত্য, মানে আমাদের বর্তমান অভিভাবকরা সন্তানকে মানে ডিগ্রিধারী বেকার বানাচ্ছে। একদমই। তো সেই অভিভাবকদের উদ্দেশ্যে আপনি, মানে যেহেতু আইটি সেক্টর বা টেকনোলজির সঙ্গে জড়িত, আপনি কি বার্তা দিতে চাইছেন? যারা ভবিষ্যতে আইটিতে আসতে চায় বা এটাকে ক্লিয়ার করতে চায়, একটা সময় আমরা যখন ধরো মাধ্যমিক পড়ছি, তখন আমরা দেখতাম আমাদের একটু উপরে যারা জেনারেশন, তারা শিখছে শর্ট হ্যান্ড। তার শর্ট হ্যান্ডের পরের জেনারেশন আসতে শুরু করলো টাইপিং শেখা, টাইপিংটা শিখে নাও। তারপরে এলো ডিটিপি শেখো, ডেস্কটপ পাবলিশিং, যে ডিটিপি শিখলে কিছু একটা হতে পারে, কারণ ছাপাখানাগুলো খুব দ্রুত পাল্টে যাচ্ছে। তো এরকম করে করে আমরা কি করছিলাম, আমরা লো হ্যাঙ্গিং ফ্রুট বলে যেগুলোকে ইংলিশে, মানে খুব সহজেই পাওয়া যাবে এরকম কিছু আমরা তাড়াতাড়ি করার চেষ্টা করছিলাম। আইটির যে একটা বিশাল মহাসাগরের মতো ব্যাপার এবং তার মধ্যে যে ইমেন্স একটা পসিবিলিটিস আছে, সেটাকে আমরা কেউই এক্সপ্লোর করিনি। তো যারা আইটিতে আসতে চায়, আমি তাদের সবাইকে বলবো যে দুটো তিনটে জিনিস খুব গুরুত্বপূর্ণ, যেটা গুগলের যে এআই ডিভিশনের ফাউন্ডার যারা ছিলেন, যারা গত কয়েক বছর আগে তারা নোবেলও পেয়েছিলেন কেমিস্ট্রি বা চিকিৎসা বিজ্ঞানে সম্ভবত, তারা যেটা বলছেন যে চিকিৎসা ব্যবস্থা স্টেম বলে একটা নতুন কনসেপ্ট এসছে, সায়েন্স, টেকনোলজি, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যাথামেটিক্স, এবং এর সঙ্গে আর একটা জিনিস জুড়ে দিয়েছেন ল্যাঙ্গুয়েজ। তো ভাষা শিক্ষা প্রচণ্ড জরুরি, সেটা যে কোনো ভাষা। আমরা অনাবশ্যকভাবে ইংরেজি শেখানোর জন্য উদ্গ্রীব হয়ে পড়েছি বাচ্চাদেরকে, অথচ আজকে এআই প্ল্যাটফর্মে যারা যারা এআইটাকে আমরা সাধারণভাবে ব্যবহার করছি, দেখছি
যে এটাকে ইংরেজিতে লিখলেও যা ফল দেয় বাংলাতে বাংলাতে লিখলেও একই ফল দেয়। এবং এখানে বেশি গুরুত্বপূর্ণ এআই কে আমি কিভাবে আমার সমস্যাটাকে বলছি বা কি করতে বলছি এই বুঝিয়ে বলাটা বেশি জরুরি। সেই কারণে মনে হয় যে একজন সাহিত্যিক একটা এআই কে কাজে লাগিয়ে যদি একটা ছবি আঁকতে বলা হয়, যে একটা ছবি তৈরি করতে হবে, একটা কম্পিউটার প্রোগ্রামার হয়তো ততটা ভালো আউটপুট দেবেন না, বার করতে পারবে না যতটা একজন সাহিত্যিক পারবেন, কারণ তার ভাষার উপর দখল আছে। তো সায়েন্স শেখানো দরকার বাচ্চাদের। সায়েন্সটা শুধু চাকরির জন্য উপযোগী করে নয়, সায়েন্সটা তারা যেন বিশ্বাস করে সায়েন্স পড়ে, যেটা পড়ছে সেটা যেন সে শেখে, বিশ্বাস করে। টেকনোলজির উপর যেন তাদের আগ্রহ জন্মায় ছোট থেকেই। ম্যাথামেটিক্স খুব জরুরি, অন্তত 10 পর্যন্ত তারা ম্যাথামেটিক্সটা খুব জরুরিভাবে ম্যাথামেটিক্সটা পড়া দরকার। কারণ অঙ্ক এমন একটা সাবজেক্ট, আর আমরা হয়তো তার ব্যবহারিক প্রয়োগ খুব কম দেখতে পাই, কিন্তু আমাদের মানুষকে অঙ্ক রেশনাল বানায়, একদম একদম যুক্তিবাদী বানায়। রেশনাল হতে শেখায় ম্যাথামেটিক্স। আর ল্যাঙ্গুয়েজটা খুব জরুরি, হোক না সে বাংলা শিখুক, বাংলাতেই পড়াশোনা করুক। আমরা বাংলা মাধ্যমেই পড়াশোনা করেছি, আমরা গ্র্যাজুয়েশনে গিয়েই একমাত্র আমাদের ইংলিশে পড়াশোনা করতে হয়েছে। এবং অন্যান্য দেশ, অনেক দেশ আছে, অনেক দেশের কথাই বলা যায় যারা ইংরেজিতে পড়াশোনা করেই না। মাতৃভাষাকেই প্রাধান্য দেয়। হ্যাঁ, মাতৃভাষাতেই পড়াশোনা করে। আমার বেশ কিছু কাস্টমার আছে, আমি এই প্রসঙ্গে বলি। চায়নাতে আমার একটা কাস্টমার রয়েছে, যার যখন তাদের কোনো প্রবলেম হয়, তখন যখন ওরা আমাদেরকে রিমোট দেয়, তাদের কম্পিউটারের পুরো অপারেটিং সিস্টেমটাই চাইনিজ, উইন্ডোজটার চাইনিজ ভাষায় ম্যান্ডারিনে ইনস্টলড। স্পেনের একটা কাস্টমার আছে, তার একবার তার কম্পিউটারে আমাকে রিমোট নিতে হয়েছিল, তার গুগল ক্রোমটা পুরো স্প্যানিশে ইনস্টলড। আমি আবার ওটাকে ইংলিশে ট্রান্সলেট করে আমি ওর রিমোট সাপোর্ট দিচ্ছিলাম। তো প্রত্যেকে তার মাতৃভাষাটাকে খুব গুরুত্ব দেয়। তো নিজের ভাষা শেখাটা বেশি জরুরি, অন্য ভাষা শেখাটাও ভালো, খুবই ভালো। ইংরেজি শেখা যেতে পারে, অন্য ভাষা শেখা জরুরিও। আগেকার দিনে বাঙালিরা ছিলেন, কত ভাষা জানতেন, রাজা রামমোহন রায় বহু ভাষাবিদ ছিলেন। একদম। তো মানে এখানে যেটা আপনি বলতে চাইছেন, মানে আমি যেটা করতে চাইছি সেটা ভাষাটা ফ্যাক্টর নয়। না, একদমই যেমন আমার মনে হয় যে ভাষা ফ্যাক্টর না। রাজশেখর বসুর আমরা বাংলা ভাষায় বিজ্ঞান একটা প্রবন্ধ আছে, হ্যাঁ, যেখানে তিনি ঠিক ঠিক। বলছেন বাঙালিদের জন্য বিজ্ঞান বইয়ের খুব অভাব। হুম। মানে কেন এই বাঙালিরা দুটো কি কারণে আপনার মনে হচ্ছে যে বাংলা ভাষাতে বিজ্ঞান বইটাও লিখছে না, কেন এটা কি মনে হচ্ছে আপনার? এটা লিখছেন না, তার কারণ হচ্ছে বাঙালি লেখক কিন্তু তিনি ইংরেজিতে লিখছেন। বাঙালিরা এই 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 যে গ্যাপটা তৈরি হচ্ছে, এটা একদিনে হয়নি। ভাষার প্রতি, সাহিত্যের প্রতি আগ্রহ কমে গেছে। অবক্ষয় দীর্ঘদিন ধরে শুরু হয়েছে, মানে লাস্ট 30-40 বছরে বেশি করে এটা হয়েছে। বই পড়া হয় না, বইয়ের প্রতি আগ্রহ কমেছে, সাহিত্যের প্রতি আগ্রহ কমে গেছে। এবং যে জিনিসটার চাহিদা ধরো নেই, যেটার কনজিউমার নেই, সেই জিনিসটার প্রতি স্বাভাবিক সবকিছুই শেষ পর্যন্ত কিন্তু ব্যবসা বা বাণিজ্য। তো একটা বই যখন লেখা হবে, সেটা যদি তার পাঠক না থাকে, তাহলে সেটা লেখা কোনো মানে হয় না। কিন্তু অথচ আপনি যে পাঠকদের কথা বলছেন, আপনি, আমার যেটা মনে হয়েছে সাহিত্য পড়তে গিয়ে নজরুল ইসলামের মতো হয়তো লেখা আমরা লিখতে পারছি না, তাই পাঠকের অভাব। বা আমরা সেই এটাও ঠিকই কথা, অবশ্যই একদমই ঠিক কথা। উপযোগী লেখকের অভাবেও তো পাঠকের একটা অভাব দেখা দেয়। সব দিক দিয়ে ঠিকই, সব দিকেই হ্যাঁ, মানে চাহিদাও নেই, যোগানটাও নেই, যোগানটা সেই উপযোগী, আমরা সবাই এখন লিখতে উপযুক্ত চাইছি, নেই। কিন্তু সেই লেখাটা কতটা ধারালো বা লেখাটা অথচ আমাদের বিজ্ঞানী সত্যেন্দ্রনাথ বসু, উনি বলেছেন যে যদি কেউ মাতৃভাষায় বিজ্ঞানটা বোঝাতে না পারে, তার মানে হচ্ছে যে সে বিজ্ঞানটা বোঝেনি, নিজে বোঝেনি। তো নিজের ভাষাতে যদি আমি বোঝাতে না পারি, তার মানে অ্যাকচুয়ালি আমি বুঝতে পারিনি। মানে আমার সবার আগে যে কোনো কিছু আমি মানুষকে বোঝাবো, আমার ভাবটা বোঝাতে হবে, আমি কোন ভাষাতে নয় ভাবটা ওনাকে বোঝাতে পারছি কিনা। তো সেই জায়গা থেকে আমি একেবারে শেষের দিকে এসে আপনাকে আরেকটা প্রশ্ন করব। এই মুহূর্তে যেটা এআই বলছি আমরা, এই এআই ব্যাপারটা আসার পর আমাদের যে কর্মজীবনের একটা শ্রেণীর মানুষ কি বেকার হয়ে পড়বে বলে আপনার মনে হচ্ছে? বেকার হয়ে পড়বে না, বেকার হয়ে পড়েছে যথারীতি, শুরু হয়ে গেছে। বেশ বড় যেগুলো টেক জায়ান্ট যাদের বলা হয়, তারা কিন্তু লে অফ শুরু করে দিয়েছে। সেই লে অফটা মাস লে অফ হয়েছে। এবং আগে হতো ছাঁটাই হতো, কোম্পানি প্রজেক্ট কম বা প্রজেক্ট বন্ধ হয়ে গেছে। টিসিএস এর মতো কোম্পানি যারা
ভারতে টাটার একটা নিশ্চয়তা, এটা যার বিশ্বাসের ব্যাপার আছে, টাটা একটা স্থিরতার প্রতীক। সেই টাটার মতো কোম্পানিও কিন্তু একটা মাস লে অফ করেছে, প্রায় 20-25 হাজারেরও বেশি এমপ্লয়ি ছাঁটাই হয়েছে। এবং এইটার কারণে এআই এআই এমন একটা জিনিস যেটা এসেছে, টেকনোলজিতে অনেক কিছু আমরা দেখেছি লাস্ট 20 বছরে আমার কেরিয়ারে, যে অনেক টেকনোলজি এসেছে চলে যাওয়ার জন্য এসেছিল। মাঝখানে ফ্লপি ডিস্ক বলে একটা ডিস্ক এসেছিল স্টোরেজ হিসেবে, ফ্লপিটা বেশি দিন থাকেনি। ফ্লপির পরে সিডি এসেছিল, সিডির পর ডিভিডি, ডিভিডির পর ব্লুরে ডিস্ক। ডিস্ক টেকনোলজিটাই চলে গেছে। তারপরে অন্যান্য স্টোরেজ ব্যবস্থা এসছে, কিন্তু ক্লাউড যে জিনিসটা, ক্লাউড কম্পিউটিং যেটা এসছে, যেটা থাকার জন্য এসেছে। এবং এআই এর ব্যাপারেও একজন বিশেষজ্ঞ পণ্ডিত কিছুদিন আগে একটা কথা বলেছিলেন যে এআই ইজ হেয়ার টু স্টে, এআই থাকার জন্য এসেছে। এবং এআই ধীরে ধীরে আরো বেশি পাওয়ারফুল হয়ে উঠছে, এবং এর জন্য কিন্তু প্রচুর মানুষের কর্মসংস্থানের ঘাটতি হচ্ছে। কিন্তু কাদের হচ্ছে সেটা জানা জরুরি, যে তারা কিন্তু স্কিলড নয় এবং তারা খুব বেশি প্রোডাক্টিভও ছিল না। তারাই এআই এর জন্য চাকরি হারা হচ্ছে, যারা কোনো একটা একটা স্ক্রিপ্টেড কিছু ডেলিভার করতো, যেটা মেশিন তার থেকে ভালো করতে পারছে। কল সেন্টার ব্যাপারটা, যে কল সেন্টারে আমরা কল করতাম, কোনো প্রবলেমের জন্য কল করতে হতো, যেখানে শয়ে শয়ে ছেলে মেয়ে চাকরি করতো। এই ইন্ডাস্ট্রিটা খুব থ্রেটের মুখে। যে প্রোগ্রামারগুলো, যে সফটওয়্যার প্রোগ্রামার যারা একটা সময় কোড লিখতো, ম্যানুয়ালি কোড লিখতো, বেশ কিছু এআই প্ল্যাটফর্ম আছে, যার মধ্যে সারা বিশ্ব জুড়ে সব থেকে বেশি আলোচিত প্ল্যাটফর্ম হচ্ছে ক্লড, অ্যানথ্রোপিক এআই। একটা একটা অভিজ্ঞ প্রোগ্রামারের থেকেও অনেক সহজে, অনেক তাড়াতাড়ি, অনেক জটিল প্রোগ্রাম সে লিখে দিচ্ছে। ওয়েবসাইট বানানোটা আগে একটা খুব জরুরি এবং খুব একটা বেশ মানে গুরুত্বপূর্ণ একটা কাজ ছিল, যে করতে পারতো তাকে খুব গুরুত্ব দেওয়া হতো। এখন ওয়েবসাইট ব্যাপারটা 5 মিনিটের মধ্যে একটা ওয়েবসাইট রেডি হয়ে যাচ্ছে। এবং এই লাস্ট 3 মাসে আমার কোম্পানির জন্য এমন এমন অ্যাপ্লিকেশনস আমাকে বানাতে হয়েছে, যেটা আমি আগে এক্সেলে আমরা ম্যানেজ করতাম এবং আমরা বেশি প্রবলেম ফেস করছিলাম। তো আমরা ক্লডকে কাজে লাগিয়ে বেশ আমার অল্প প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজকে কাজে লাগিয়ে, আমি অল্প কিছুটা নলেজ কাজে লাগিয়ে আমার জন্য একটা ফুল ফ্লেজেড একটা এন্টারপ্রাইজ লেভেল অ্যাপ্লিকেশন আমরা ডেভেলপ করেছি। আমার 2 সপ্তাহ, ম্যাক্সিমাম 2 সপ্তাহ লেগেছে। 3টে অ্যাপ্লিকেশন আমরা বানিয়েছি। একটা একটু বেশি সময় লেগেছিল, 2 সপ্তাহ। বাকিগুলোতে অলমোস্ট এরকম 5-6 দিনের মধ্যে আমাদের একটা সফটওয়্যার নেমে যাচ্ছে। তো তাহলে কি হবে? তাহলে কি কেউ টেকনোলজিতে আসবে না এআই এর ভয়ে? অ্যাকচুয়ালি ব্যাপারটা সেরকম নয়। এআইটাকে কাজে লাগিয়ে কিন্তু আরো বেশি প্রোডাক্টিভ হওয়া যায়। এআইটাকে কাজে লাগিয়ে আরো বেশি যাদের ভিতরে ইমাজিনেশন পাওয়ার আছে, ধরে নাও এআইটা একটা ওয়াইল্ড একটা জিনিস, একটা টুল, একটা রং তুলির মতো একটা ব্যাপার। এবার তুমি সেটাকে কিভাবে কাজে লাগাবে সাদা ক্যানভাসে, তোমার ভিতরে কতটা ক্রিয়েটিভিটি আছে, এআইকে বোঝাতে হবে, এআইকে বোঝাতে হবে সেটা। মানে এআই অবশ্যই চাকরি নষ্ট করেছে, কিন্তু আবার নতুন দিগন্তও খুলে দিয়েছে। চিকিৎসা ব্যবস্থায় আমূল পরিবর্তন এসে গেছে এআই এর জন্য। একজন মানুষ ঘরে বসেই অনেক কিছু এআই থেকেই ইনফরমেশন নিয়ে নিতে পারছে। এবং যেগুলো আগে কন্টেন্ট রাইটিং এর ব্যাপার ছিল, একটা ওয়েবসাইটের কন্টেন্ট তৈরি করা, সেটা খুব ইজি, অ্যাডভার্টাইজমেন্টের জন্য কপি লেখা, এই জবগুলো একটু থ্রেটের মুখে। একটু এগুলো কিছু করার নেই, মেনে নিতে হবে যে এগুলো মেশিন আমাদের থেকে ভালো লিখছে। তো এখানে আমি শেষের দিকে এসে, যেহেতু আজকে আপনার কাছে আসবো, আমার কিছু স্টুডেন্ট জানে, আর যারা মোটামুটি, যেটা আপনার কাছে জানতেছি, যেটা স্টুডেন্টদেরই প্রশ্ন, ওরা কেউ এবারে মাধ্যমিক দিয়েছে বা উচ্চ মাধ্যমিক, ওরা বলতে চাইছে ট্র্যাডিশন ওয়ের বাইরে বেরিয়ে কি করতে পারে, এটা ওরা আর কি আমার মধ্য দিয়ে আপনার কাছে জানতে চাইছে। ট্র্যাডিশন পড়াশোনা যেটা করছে তার বাইরে জুনিয়রদেরকে আমি একটাই পরামর্শ দেব, যে প্রত্যেকের ভিতরে একটা প্যাশন থাকা উচিত, এবং প্রত্যেকেরই কিন্তু কিছু না কিছু পোটেনশিয়াল আছে, শেখার পোটেনশিয়াল, কাজ করার পোটেনশিয়াল। তো সেই পোটেনশিয়ালটা আগে আইডেন্টিফাই করা উচিত, যে আমি কি পারি, কোনটা আমার ভালো লাগে। আর সেই ভালো লাগাটার পেছনে কিন্তু রাত দিন দৌড়ানো দরকার। কোনো জিনিস
কোনো কিছু সাকসেসফুল রাতারাতি হয়নি, হয়ও না। আজকে যে এআইটাকে আমরা দেখছি সেই এআই এর জার্নি অন্তত 10 বছর আগে শুরু হয়ে গেছিল। আজকে যে মাইক্রোসফটের অ্যাজিওর ক্লাউড বা অ্যামাজনের এডব্লিউএস ক্লাউড দেখি, এই ক্লাউডে নিয়ে আমি যখন রোজভ্যালিতে ছিলাম 2010 সালে, মাইক্রোসফটের এমপ্লয়িরা এসে আমাকে অ্যাজিওর নিয়ে কথা বলছিল এবং আমি খুবই স্বাভাবিকভাবে আগ্রহ দেখাইনি, না আমার দরকার নেই ক্লাউডে যাওয়ার, আমার কাছে আমার অনপ্রেম বানাবো, আমি কেন আমি ক্লাউডে যাব। কিন্তু 2010 সালে কিন্তু অ্যাজিওর ক্লাউড রেডি হয়ে গিয়েছিল, যেটা আমরা আজকে 2025-এ এসে নাম শুনছি, ব্যবহার করছি। ফলে এআইটাও কিন্তু রাতারাতি তৈরি হয় না, একদম কোনো সাফল্যই রাতারাতি আসে না। প্যাশন থাকা উচিত, সামনে একটা টার্গেট থাকা উচিত, আমি এটা করতে চাই, আমাকে দিয়ে এটা হবে, আমি এটা করবই, এই লেগে থাকাটা দরকার। এবং যেটা করব তার ডিপ ডাইভ করা উচিত, তার ভেতরে ঢোকা উচিত। একদম একটা পার্টিকুলার দিক দেখে তার সর্বস্ব নিংড়ে নিয়ে শিখতে পারলে সাফল্য নিশ্চিত। একদমই। আমার ছাত্রছাত্রী যারা দেখলে তারা এটাকে মাথায় রাখবে। সেই সঙ্গে যে সমস্ত দর্শকরা আমার এই আজকের আলোচনাটা দেখলেন, আলাপচারিতা, যিনি আমাদের সঙ্গে ছিলেন, ওনার জার্নিটা অনেকটা সহজবোধ্য ছিলেন না, আমরা শুনলাম আলোচনার মধ্য দিয়ে। ইমামির মতো একটা সিকিউরিটি ছিল, যে জায়গা থেকে উনি বাড়ির অনেক বাধা বেরিয়ে সেখান থেকে বেরিয়ে এসেছিলেন। মাঝখানে উনি রোজভ্যালির সাথে যুক্ত ছিলেন, তারও একটা বিপর্যয় আমরা দেখেছি। তারপরে 2017 সালেই কিন্তু উনি শুরু করেছিলেন নিজস্ব মানে উদ্যোগেই প্রভিশন টেকনোলজিস বলে একটি ভয়ে, যার বর্তমান উনি ফাউন্ডার এবং সিইও। দীর্ঘ উনি নিজেই বললেন 9 বছর ধরে কাজ করছেন। তো যারা আমার এই ভিডিওটা দেখছেন সকলের কাছেই আমি অনুরোধ করব যে আপনারা, প্রত্যেকটা জিনিসের একটা শুরু থাকে, আর সেই শুরুটাতেই যদি আপনি দমে যান, মানে শিকড়ে যদি আটকে যায়, তাহলে অঙ্কুরিত হতে পারবেন না। তাই যারা এই ভিডিওটা দেখছেন সকলের কাছেই আমি আরও একবার বলবো যে লেগে পড়ুন আপনি সেই জায়গা থেকে, যে জায়গায় আপনার প্যাশন আছে বা যে জায়গা থেকে আপনি শুরু করতে চাইছেন। দেখবেন আগামী দিন আপনার যাত্রাও একটা ভালো জায়গায় পৌঁছাতে পারে এবং ডেস্টিনিটাও ভালো হবে, সেই আশা রাখি। পরবর্তীতে আমরা এমন কিছু অদম্য জেদি মানুষদের সঙ্গে আপনাদের আলোচনা বা আলাপচারিতায় বসাবো, সেটা দেখতে থাকবেন আপনারা, এবং সেগুলো জানতে চাইলে আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং সঙ্গে থাকবেন। ধন্যবাদ।